মিটিং ছিল ইউনূস সাহেবের সাথে। ব্যাপারটা এরকম ছিল, বিএনপির কিছু সিনিয়র নেতা এমন ভাবে এটাকে প্রচার করেছে যে আজকে ইউনূস সাহেবের সাথে তাদের একটা ফয়সালা হয়ে যাবে। কিন্তু ইউনূস সাহেব তাদেরকে অন্য যতবার এই পর্যন্ত তাদের সাথে মিটিং হয়েছে, দ্বিপাক্ষিক মিটিং হয়েছে, আজকে স্পষ্ট করে এবং অনেক দৃঢ়তার সাথে তাদের যে অবস্থান বা প্রস্তাব তা রীতিমতো নাকচ করে দিয়েছেন, যেটা তারা আশা করেনি। তারা খুব মর্মাহত হয়েছেন, বিষণ্ণ হয়েছেন। আমি অনেক আগে থেকেই বলে আসছি যে ডক্টর ইউনূস জানেন বিএনপির দুর্বলতা কোথায়, বিএনপি তার ফাঁদে পড়ে গেছে। প্রথম অবস্থায় সে ভালোই সম্মানের সাথে ভালোই বলেছে, বুঝিয়ে বলেছে, এই করেছে সেই করছি, দিচ্ছি করি হবে সবই, তাদেরকে অনেক কিছু সম্মান জানিয়ে সেভাবেই রাজনৈতিক বক্তব্য দিয়েছে। আমি এও বলেছি যে এখান থেকে বিএনপি পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কোত্থেকে? ইউনূস সাহেবের পক্ষ সমর্থন থেকে। কারণ অনেকগুলো কারণ আছে, যার মধ্যে সব আমি বলবো না, উল্লেখযোগ্য যেগুলো সেগুলোর মধ্যে গত 8 মাসে বেশি সময় ধরে ইউনূস সাহেব এবং প্রশাসন বিএনপিকে মাঠে ছেড়ে দিয়েছে। গরু যেরকম খুঁটা ছাড়া হলে যা পায় তা খায়, কার জমি কার ফসল এত কিছু দাঁড় দেয় না, সামনে পেলো আর খাওয়া শুরু করলো। বিএনপিকে সেরকম খুঁটা ছাড়া করে দিয়েছে। বিএনপি তো এমনি 2001 সালে দেখেছি আমরা, 1 সাল থেকে 6 সালে তারা কি করতে পারে, কতটা দুর্নীতি করতে পারে, কতটা লুটপাট করতে পারে, যা করে এখন তার চেয়ে অনেক বেশি ছিল তখন বা একই রকম। তো তারা তো এটা করবেই, কিন্তু প্রশাসন বলতে যে একটা বিষয় আছে সেটাকে তাদের কাছ থেকে দূরে সরায় রেখে তাদেরকে লাগাম ছাড়া করে দিয়েছে। তো তাদের অপরাধ করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে যে প্রশাসন চাইলে যে কোনো সময় যে কোনো ব্যবস্থা তাদের যে কারো বিরুদ্ধে নিতে পারে। এই পরিস্থিতিটা সৃষ্টি করে ইউনূস তাদেরকে এখন ব্ল্যাকমেইল করবেন, এটা আমি অনেক আগের থেকে বলে আসছি। আর প্রশাসন বলতে সেনাবাহিনীর কাছে সামনে এখন আর কোনো বিকল্প নাই। তারা পরে কি করবে, কে কখন কি করবে সেটা হলো অন্য ব্যাপার, কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী ইউনূসকেই তাদের কমান্ডার হিসাবে সেভাবে কাজ চালিয়ে যেতে হবে। এখন বিএনপি তো আর কিছু করতে পারবে না। আমি এর আগে একটা এপিসোডে বলেছি যে বিএনপি যদি মিন করে যে আমরা নির্বাচন সত্যি সত্যি চাই এবং তাকে যদি আলটিমেটাম দেয়, সকালে আলটিমেটাম দিলে বিকালে নির্বাচন ঘোষণা করবে, সাংগঠনিকভাবে যেহেতু আওয়ামী লীগ এখন সামনে নাই, সাংগঠনিকভাবে সেই শক্তি তাদের আছে এবং তারাই তো একক শক্তি, কিন্তু বিএনপি সেটা করতে পারবে না এবং করবেও না। প্রথম কথা হচ্ছে তারা, আমি আগেও বলেছি যে যমুনা এবং ক্যান্টনমেন্ট ছাড়া বাকি সবকিছুর দখল বিএনপির। তারা সরকারে না থেকেও সরকার
পরিচালনা করতেছে। সরকারের সমস্ত সুযোগ সুবিধা তারা প্রশাসনে, পুলিশ বাহিনীতে, সিভিল প্রশাসনে, সমস্ত জায়গায় তাদের লোকজন বসাচ্ছে। আইজি থেকে শুরু করে ইন্সপেক্টর পর্যন্ত সবই তাদের লোক বসায়, বাইরে থেকে এনে রিটায়ার করা লোক এনে অমুক সেমুক সমস্ত কিছু তারা সেভাবে সেটা করে সেটা তারা সেভাবে চালাচ্ছে। তাদের কোনো সমস্যা হচ্ছে না। থানা, ইউনো, এসপি, ডিসি সবই তাদের নিয়ন্ত্রণে, সবই কাজ করতেছে। মাঠ ঘাট যত কিছু আছে সমস্ত কিছু তাদের নিয়ন্ত্রণে। তো তারা এগুলি করবে। এই যে আজকে সাংবাদিকদের সামনে ফখরুল সাহেব অশ্রুসিক্ত বা কান্না ভেজা হৃদয়ে বলল যে আমরা অসন্তুষ্ট খুবই, এটা আবার কালকে আবার তারেক রহমান বা তারাই আবার বলবে যে এটা হওয়া ঠিক না, এইভাবে চলতে পারে না। এক নেতা তো সালাউদ্দিন তো বলছি যে এখন থেকে প্রতিদিন আমরা বলবো অনির্বাচিত সরকার, অগণতান্ত্রিক সরকার, এগুলো তাদের কর্মসূচি। তো তাতে তো ইউনূস সাহেবের কিছু যায় আসে না। ইউনূস সাহেবকে ডাকাত বললো, কে চোর বললো, কে ধান্দাবাজ বললো, এতে তার কিছু যায় আসে না। সে হলো একটা গন্ডারের চামড়া, আজকে না বহুত আগের থেকে। কে কি বললো, ওই যে বলে না তোরা যে যাই বলিস ভাই আমার সোনার হরিণ চাই, তো উনি সোনার হরিণ তো পেয়ে গেছে। তো যে যা বলে বলুক, আমার জায়গাটা ঠিক থাকলে হলো, তোমরা যা বলো। উনি তো এক সাংবাদিক নুরুল কবির সাহেবকে বলছে যে ওনারা পিছনে বলে একটা, সামনে এসে বলে আরেকটা। সামনে এসে তো বলে সব আপনি ঠিক আছে, আপনার রাজনৈতিক কারণে আমাদের অনেক কথা বলতে হয়। তো উনিই বলছে, ইউনূস সাহেবই বলছে সাক্ষাৎকার দিয়ে। তো বিএনপির আজকের যে দুরবস্থা বলবো না, মানে যে ডাইলামা, সব থাকা সত্ত্বেও তাদের আসল জিনিসটা নাই, ফ্ল্যাগ নাই। এই ফ্ল্যাগের জন্য মাঝে মাঝে একটু চিৎকার দেয়, কিন্তু কোনো লাভ নাই। আওয়ামী লীগ কি করবে বা কি করতেছে, কয়দিন পরে কি করবে সেটা আমি পাশে রেখে শুধু তাদের অবস্থানটা একটু বলতে পারি যে আসিফ নজরুল আজকে সাংবাদিক সম্মেলনে যা বলল, তাতে করে আমি একটু বলতে পারি মানে ডক্টর ইউনূস সুস্থ থাকা অবস্থায় সে কোনো নির্বাচন দিবে না, কারণ সে তার নির্বাচন করবে না। আর নির্বাচন করার কোনো সুযোগও তার নাই, কারণ তাকে কেউ ভোট দিবে না। ভোট পাওয়ার তো সুযোগ নাই তার। ভোট তো বাংলাদেশে হইলো দল ভিত্তিক, মার্কা ভিত্তিক। তো ওনার কোনো দলও নাই, মার্কাও নাই। যে পোলাপান ডলাবান নিয়ে কিছু করছে, এগুলি তো হইলো জাস্ট একটা ইয়ে করা, সে মানে আইওয়াশ করা, বিদেশকে দেখানো যে ছাত্রদের সংগঠন করছে। আসলে তো তাদের কিছুই নেই। একটা গ্রামের মেম্বার হতে পারবে না, কোনো প্রার্থী নেই। একটা গ্রামে একটা মেম্বার হইতে হলে একটা ওয়ার্ডে 2 থেকে 3, 2.5 থেকে 3,000, 3,500 ভোট থাকে। সেখানে 2,000 ভোট কাজ চলে এই সমস্ত ছাত্র প্রতিনিধি মেম্বার ইলেকশন দাঁড়াইলে হয়তো 50-60টা ভোট পাইতে পারে। এই হলো তাদের অবস্থা। তো এটা তো তারাও জানে, কিন্তু ওই ছাত্রদেরকে ওদেরকে লেলিয়ে দেয় ওদের পিছনে উল্টাপাল্টা বলার জন্য, যাতে ওরা একটু গরম থাকে, নিজেদের মধ্যে একটু পিং পং গেম খেলে। পত্রপত্রিকায় লেখালেখি হয়, এর পক্ষে ওর পক্ষে গণতন্ত্র দেখায়, যে পত্রপত্রিকায় সরকারি দলের বিপক্ষেও লেখে, মুখ লেখে, সে মুখ লেখে বিদেশকে দেখায়। তো সব সাজানো একটা নাটক চলছে, এবং এটা তাসের ঘর, যে কোনো সময় তাসের ঘর ভেঙে যাবে। তো যাই হোক, বিএনপির যে অবস্থাটা, এই অবস্থায় বিএনপির এই মায়া কান্না বা এই নাটক করা ছাড়া আর কোনো বিকল্প নাই। আজকে যত ক্রন্দন, যত অবস্থায় যতই বলুক আমরা অসন্তুষ্ট, মেনে নিতে পারি না, এই 2 দিন পরে আবার তারা বলবে যে আমরা সরকারের সাথে আছি, সরকার ভুল পথে আছে, আমরা চাচ্ছি সরকারকে সঠিক পথে, এই করেই যাবে আর কি। আগামী জুন জুলাই যাই বলো, কখনই তারা নির্বাচন পাবে না। আর বিএনপির বিপক্ষে ইউনূস সাহেব তো বলে নাই এখনো, সে সময় এখনো আসেনি। সবচেয়ে বড় কার্ড হচ্ছে দেখো, আমাকে নির্বাচন দিতে হলে ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে, এবং আওয়ামী লীগ আমাকে আমার আন্ডারে নির্বাচন করবে না। আওয়ামী লীগ ছাড়া এই দেশে নির্বাচন কেউ মানবে না, এটা আমাকে বিদেশিরা বলে দিচ্ছে। আওয়ামী লীগ নির্বাচন করলে তোমরা তো কয় সিট পাবা আওয়ামী লীগের বিরুদ্ধে। তোমরা যদি চাও তাহলে আমি সরে যাই,
তোমরা সবাই তত্ত্বাবধায়ক সরকার করো, করে তোমরা নির্বাচন করো, আমার কোনো সমস্যা, তোমরা নির্বাচনে আওয়ামী লীগের সাথে জিতবা না। এই কথা আকারে ইঙ্গিতে বুঝাই দিছে, অন্যভাবে ডাইরেক্ট বলে নাই, বিভিন্ন ভাবে এই মেসেজ পৌঁছাই দিছে। সো বিএনপিও জানে 2008-এর মতো নির্বাচন হলে আওয়ামী লীগের কাছে ধারে কাছেও দাঁড়াতে পারবে না। 2008-এ তো নির্বাচনে 30 সিট পাইছে, এইবার কয় সিট পায় তা আল্লাহ জানে, আর দেশের জনগণ জানে। তো সার্বিক অবস্থা হলো যে বিএনপি এইগুলি করবে, এই নাটক করতেই থাকবে। আওয়ামী লীগকে তার অবস্থান ধীরে ধীরে পরিষ্কার করে সামনে আসতে হবে, এবং সেই প্রক্রিয়া শুরু হয়েছে। অচিরে আমরা মাঠে বড় ধরনের পরিবর্তন দেখতে পাব, তাতে করে সব দিকেই পরিবর্তন আসবে। একজন আমাকে গতকালকে বা তারও আগে একটা কথা বলতেছিল যে জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়ার কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে সে বলেছিল যে এরকম একটা পরিস্থিতি হচ্ছে, সেটা আমরা জানতাম এবং আমরা প্রধানমন্ত্রীকেও সেটা জানিয়েছি। প্রধানমন্ত্রীকে জানানো ছাড়া আমাদের তো আর কিছু করার ছিল না। তো এটা দিয়ে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে যে মানুষ যে বলে, কিছু কিছু লোক, যে প্রধানমন্ত্রী দিল্লির কথায় উঠে বসে, দিল্লির কাছে সে পরাধীন, এই কথা প্রমাণ হয় যে দিল্লির সব পরামর্শ সে গ্রহণ করে নাই। তার নিজস্ব চিন্তা আছে, সেই নিজস্ব চিন্তা থেকেই সে দেশ পরিচালনা করেছে। দিল্লি যে পরামর্শ দিয়েছে, সেই পরামর্শ দিলে জেনারেল ওয়াকারকে আগে সরিয়ে দিতে হতো, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেনাবাহিনীর থেকে এই ধরনের একটা আচরণ হবে এটা উনি বিশ্বাসই করতে পারেননি, মানতেই পারেনি। তো যাই হোক, অনেক কথা আছে, সেগুলি বলবো না। তো সেক্ষেত্রে এরকম একটা ঘটনার কথা আমার মনে পড়লো যে শ্রদ্ধেয় নেতা তোফায়েল সাহেবের সম্পর্কে কালকে আমি কিছু বলেছি, ভবিষ্যতে বলবো। আজকে একটা কথা মনে পড়লে প্রসঙ্গে, আমি তো অনেক সময়, দীর্ঘ সময় ওনার সাথে অনেক সময় অনেক কিছু আমি ইতিহাসের অমুক সমুক বিভিন্ন জিনিস ওনার কাছ থেকে জিজ্ঞেস করে অনেক ক্রুশিয়াল সিচুয়েশনে কেন এটা এরকম হয়েছে, কেন ওইটা এরকম হয় নাই, এরকম অনেক জিনিস আমি খুব একান্তে ওনার কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নিয়েছি। তো একটা প্রেক্ষিতে সে আমাকে বলছিল যে 75-এর জানুয়ারি না ফেব্রুয়ারি এরকম একটা সময়ে, তৎকালীন সময় ইন্দিরা গান্ধীর উপদেষ্টা, খুবই জ্ঞানী এবং বিচক্ষণ লোক যাকে বলে ডিপি ধর, দুর্গা প্রসাদ ধর, উনি ঢাকায় ইন্দিরা গান্ধী তাকে পাঠিয়েছিলেন। পাঠানোর পরে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গেছে, কিছুক্ষণ 2-3 মিনিট সময় তোফায়েল সাহেব ছিল সামনে, তারপরে আবার সেও চলে গেছে, তো 1-to-1 কথা বলছে। তো এই প্রেক্ষিতে উনি আমাকে বলল যে ওরা খুব সিরিয়াস রিপোর্ট করছে যে সামরিক বাহিনীতে কিছু একটা হচ্ছে। তো ওই কথা ওনার সামনে বলে না, ওইটা বঙ্গবন্ধুকে বলছেন, ওনার সামনে ফরমাল কিছু কথা বলছেন। তো উনি চলে যাওয়ার পর বঙ্গবন্ধু আক্ষেপ করে বলতেছিল বা খুব তাচ্ছিল্য করে বলতেছিল, এরা আছে এদের চিন্তায়, এরা আছে আমাকে নিয়ে। বলে তোমার সাহেব বলছে, তোর কি বিশ্বাস হয় বাংলাদেশের সেনাবাহিনী কেউ আমাকে মারবে?
তো বঙ্গবন্ধু যদি সেই ডিপি দলের কথা তখন বিশ্বাস, মানে ইন্দিরা গান্ধীর স্পেশাল মেসেঞ্জার হিসেবে তখন তাকে পাঠাইছে সেই একটা ব্রিফিং দেওয়ার জন্য, তো বঙ্গবন্ধু যদি ডিপি দলের কথা শুনে তার নিজস্ব সিকিউরিটি বা সেইভাবে যদি ব্যবস্থা নিত, তাহলে তো আর 15ই আগস্ট হতো না। তারা তো অগাধ বিশ্বাস ছিল আমাদের সামরিক বাহিনীর উপরে। ঠিক একই ঘটনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যদি দিল্লির রিপোর্ট অ্যাকনোলেজ করত, সেইভাবে ব্যবস্থা নিত, তাইলে হয়তো 5ই আগস্ট হতো না। বাট বাস্তবটা খুব কঠিন ছিল। বঙ্গবন্ধুর জন্য যতটা সহজ ছিল মেজার নেওয়া, শেখ হাসিনার জন্য বিষয়টা তত সহজ করতে পারত, কিন্তু অত সহজ ছিল না। সবচেয়ে বড় কথা হলো উনি বিশ্বাস করেছে, আর সবচেয়ে বড় জিনিস হলো ওনার সন্দেহ যদি হতো বা উনি যদি ফিল করতো যে এরকম কিছু হতে পারে, তাহলে অনেক কিছুই করার ছিল, অনেক কিছুই করার ছিল। কাউকে চেঞ্জ করারও দরকার ছিল না। আমাদের লোকজনকেই তো মাঠে ছিল সবাই, তাদেরকে তো উঠানোর দরকার ছিল না। তো যাই হোক, এখন এই পরিস্থিতিতে ওরা যমুনায় বসে কি করবে, ইউথ সেন্টারে বসে কি করবে, তার চেয়ে বড় ব্যাপার হলো আমাদেরটা আমাদেরকে বুঝতে হবে। তো মাঝে মাঝে কিছু লোকের সোশ্যাল মিডিয়া আমাদেরই পক্ষের লোকজনের কথাবার্তা বা বিভিন্ন কমেন্টে আমি দেখি, আমার খুব খারাপ লাগে যে আমাদের দলই, আমরা একই দল করি, অথচ আমাদের চিন্তার মধ্যে কত পার্থক্য। যে আওয়ামী লীগ করবে সে কিভাবে চিন্তা করে যে আওয়ামী লীগ সারা বছর ধরে নিলাম যে 5ই আগস্ট হলো না, আওয়ামী লীগ সারা জীবন ক্ষমতায় থাকবে, এটা কিভাবে চিন্তা করে? 15টা বছর ক্ষমতায় ছিল, মানে আরো কেন ক্ষমতায় থাকলাম না, আরো কেন থাকলাম না, আরো কেন থাকবো না, এটা কিভাবে চিন্তা করে? এটার জন্য কেন আফসোস করতে হবে? ক্ষমতা রাখার না রাখার মালিক হলো জনগণ আর আমাদের কর্ম। আমরা তো ভালোই করেছি, আমাদের চেয়ে ভালো তো আর কেউ করতে পারে না। যে কোনো একটা পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতির জন্য আমরা সাফার করতেছি। দল রাজনীতি করতে হলে উত্থান পতন আসি, এটাকে এইভাবে দেখতে হবে। একেবারে আজীবন ক্ষমতায় থাকতে হবে, হ্যাঁ এটা ঠিক। আমাদের অনেকেই ভাবছিল যে আমরা বোধহয় আজীবন ক্ষমতায় থাকবো, এবং সে আজীবন ক্ষমতায় থাকবো এই চিন্তা করেও অনেকে এমন কিছু করেছে যার জন্যে কিছু কথা শুনতে হচ্ছে। সেটা অন্য প্রসঙ্গ, সেই নিয়ে আমি অন্যদিন আলোচনা করব। এখন আমার কথা হচ্ছে যে যারা আমরা এই দলটা করি, একদম ছোট থেকে বড় যারা আছে, 15.5 বছর আমরা ক্ষমতায়, এটা তো একটা গণতান্ত্রিক দেশে এটা তো অচিন্তনীয় ব্যাপার। প্রথমে এই জিনিসটাকে অ্যাকনোলেজ করতে হবে যে 15 more years শেখ হাসিনা আমাদেরকে এই দেশটা পরিচালনা করছে, এবং এমন না যে সে দেশটাকে ধ্বংস করছে, সে দেশটাকে স্কাই লেভেলে নিয়ে গেছে। আমাদের কোন কর্মী পেয়েছে, কোন কর্মী পায় নাই, ভালো আছে মন্দ আছে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। প্রথমে দলের দিকে, দেশের দিকে দেখতে হবে যে একটা দলকে সে 15 বছর ক্ষমতায় রাখছে। এখন যাদের তর পাচ্ছে, অন্তর কাঁপতেছে, আমার তো একবারের জন্য আমার হলো যে দেশটা ক্ষতি হচ্ছে, এই কারণে আমার খারাপ লাগছে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে বাইরে চলে গেছে, তাতে গেছে। আমার কথা হলো নির্বাচনের মাধ্যমে যদি হতো তাইলে একটা কথা ছিল, কিন্তু কিছু কিছু লোকের কথা হলো যে আমরা ক্ষমতা থেকে কেন গেলাম, এই ভুলের জন্য, ওই ভুলের জন্য, এটার জন্য, সেটার জন্য, মানে ব্লেম গেমের আর কোনো শেষ নেই। এই জিনিসটা আমাদের মাথায় আনতে হবে যে আমরা জীবন ক্ষমতায় থাকবো না। 15 বছর নেত্রী আমাদেরকে ক্ষমতায়, আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে, দেশকে উন্নয়ন করেছে, আবার আমাদেরকে আবার ক্ষমতায়, আমরাই ক্ষমতায় এনেছি নেত্রীকে। আমরা মাঠে ঘাটে মিছিল, মিটিং, হরতাল, মারামারি, কাটাকাটি সবকিছু করেই তো আমরা
2006 সালে পরিস্থিতি সৃষ্টি করছি, বিএনপিকে পরাজিত করেছি, বিএনপি জামাতকে পরাজিত করেছি। সেই বিজয়ের ফলটা আমরা, ফাইনাল বিজয়টা আমাদের 2008 সালের 31শে ডিসেম্বর আমাদের হয়েছে, ল্যান্ডস্লাইড ভিক্টরি। তো এখনো তো আমাদেরকে সেই জিনিসটা আমি কালকে বলেছি, ইটস এ মডেল। 2001 অক্টোবরের 1 তারিখ থেকে 1/11 পর্যন্ত এবং 31শে ডিসেম্বর 2008 পর্যন্ত, এটা হলো আমাদের সামনে মডেল, উদাহরণ। এখান থেকে শিক্ষা নেওয়া, বর্তমান প্রেক্ষিতে আমাদেরকে কাজ করে আবার আমাদের বিজয় আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে, আমাদের যথাস্থান আমাদের পূরণ করতে হবে। তারপরে নির্বাচন হবে, আমরা মানুষের কাছে যাব। ভালো করলে মানুষ যদি মনে করেন না এরাই ভালো করছে, বিএনপি 8 মাসে সর্বনাশ করে দিছে, তো যা হওয়ার তাই হবে। কিন্তু আমাদেরকে তো সেই পরিস্থিতি সৃষ্টি করতে হবে। একজনে আমার একটা কমেন্ট করলো, একটা মিছিল নিয়ে আপনি নামেন। আরে ভাই, আমাদের যখন বয়স ছিল, আমরা যখন সুযোগ ছিল, আমরা একটা মিছিল না 5 জন নিয়েও মিছিল করছি। 5 জনে এমন আওয়াজ তুলছি, দূরের থেকে মনে করছে যে কয় হাজার লোক আসতেছে, দোকানপাট বন্ধ করে লাইট টাইট অফ করে সব মানুষ। যখন দেখলো যে মাত্র 5-6 জন লোক, পিছন থেকে আবার দৌড়ানি দিচ্ছে। এইসব পরিস্থিতি আমরা, এমন তো না যে আমরা ফ্রিজের মধ্যে ছিলাম। আমাদের যদি সে বয়স থাকতো, সে সুযোগ থাকতো, আমরা দেখতাম। এখনো নামবো রাস্তায়, এখনো নামবো, সময় হলেই নামবো। কিন্তু সব সময় আমরা যখন তরুণ বয়সে ছিলাম, আমরাই করছি। নেতাদের খোঁজ ছিল না, কখনোই ছিল না নেতাদের খোঁজ। যারা নেতা হয়েছে, যারা বড় হয়েছে, তারা বড় জায়গায় ছিল। নেতারা আসছে যখন শান্তিপূর্ণ হাজার হাজার বা শত শত লোক মিছিল নামছে, তখন তারা সামনে আসছে। এটা আজকের না, এটা সেই যুগ যুগ ধরে, 100 বছর ধরে এটা হয়ে আসছে। যারা বলে যে নেতারা আইসা নেতৃত্ব দেয়, তারা আসলে কোনোদিন এই চিন্তা করে না যে দলের জন্য কোনো কিছু অবদান রাখবো। নিজ থেকে নিজের দলের প্রতি যদি মায়া, মমতা, টান থাকে, নিজ থেকে যতটুকু করতে হবে। আমরা তো ভায়োলেন্স করতে বলি না, যে গাড়ি পোড়াও, অমুকের বাড়িতে আগুন দাও। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব। এটাই হলো আমাদের বড় অস্ত্র। সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে যে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে বা আমাদের কর্মসূচির মধ্যে কেউ বাধা দেয় কিনা, দেন আমরা রেজাল্ট পাবো। এখন তো ইউনূস বুঝাচ্ছে, আমি তো, আমার লোকজন তো কেউ অপোজিশন নাই, আওয়ামী লীগ তো নাই। আমাদের যারা সঙ্গীরা আছে তারা খুবই স্ট্রং, আওয়ামী লীগ নামতেই পারতেছে না, এত দুর্বল। তাদের তথাকথিত দুর্নীতি ও স্বৈরাচার, অমুক সমুক এগুলি বলে ঠেলে মানুষ তাদের প্রতি সমর্থন হারায় ফেলছে, সমর্থন নাই এখন কোনো। এখন এই অবস্থা চললে তো তার কথা সঠিক হবে। দেশের এখন আওয়ামী লীগের অন্তত 45 থেকে 50% লোক তো সরাসরি আওয়ামী লীগ করে, বাকি 20% লোক হলো নিউট্রাল, পরিস্থিতির উপরে তারা ভোট দেয় বা পক্ষ নেয়। এরা তো হলো 30-31% মধ্যে সব মিলে যায়। তো এখন সেই জিনিসটা আমাদের উপরে চাপাচ্ছে যে মানুষ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে দিছে। যারা দলীয় নেতাকর্মী, তারাও মানে অসন্তুষ্ট নেতৃত্বের প্রতি, এই দল শেষ। এখন আমরা যদি চুপ করে থাকি, তাদের কথাটাকে আমরা এস্টাবলিশ করব। এখন আপনাদের বিচার, আপনারা কি করবেন? মাঠে নামলে আমরা ফল পাবোই, এইটুকু শুধু আমি বলতে পারি। বাকিটা আপনার ইচ্ছা, আপনাদের ইচ্ছা আর আল্লাহর ইচ্ছা।